হুম। ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস, তপোবন স্টাডি সেন্টার থেকে আমি সুকুমার পাল। আর আজকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের সব থেকে বড় যে ফেস্টিভ্যাল, সব থেকে বড় যে পুজো, সেটা হচ্ছে দুর্গা পুজো। মা দুর্গা এসেছেন, আর শুভ ষষ্ঠী মানে সবাইকে শুভেচ্ছা রইল। প্রিয় স্টুডেন্ট, তাদের জীবনে আজকে কিন্তু সত্যি খুব একটা আনন্দ নেই, তাদের যাদের সামনে টেট পরীক্ষা। কেননা টাইম খুবই অল্প। আমরা শিরে সংক্রান্তি, যেটা গলায় ফোড়া যে ব্যাপারটা, সেই ব্যাপারটা কিন্তু একদম সামনে। সুতরাং আজ মনে হয় এই বছরটা মা দুর্গার পুজো সেইভাবে যতটা দেখার দরকার আনন্দ করে তা না দেখে আমার মনে হয় মনোসংযোগ টোটালি কিন্তু এই প্রিপারেশনের অনুযায়ী দেওয়া উচিত। আমার ব্যক্তিগত চিন্তাভাবনা। পরের বছর হ্যান্ডসাম হয়ে কোট প্যান্ট টাই পরে পুজো দেখতে যাবে, কোনো অসুবিধা নেই। এবার আমি কথাগুলো বলি। বুক লিস্ট নিয়ে তোমাদের অনেক রকমের চাহিদা ছিল তপোবন স্টাডি সেন্টারের পক্ষ থেকে, আর সেই বুক লিস্ট দেবো, প্রিপারেশন স্ট্র্যাটেজি, পরীক্ষা হবে কি না হবে, এবং তাছাড়া সেলফ স্টাডি করার জন্য যে পদ্ধতি দরকার সেটা, তাছাড়া সবার জন্য যে পদ্ধতিগত আলোচনা এই ভিডিওতে কিন্তু আমি রাখছি। এখন প্রিয় স্টুডেন্ট, এই প্রসঙ্গে একটা কথা বলি যে আমাদের টেট ব্যাচ শুরু হয়েছে, প্রচুর স্টুডেন্ট সেখানে কিন্তু ভর্তি হয়ে গেছে এবং ক্লাস অলরেডি শুরু হয়েছে। তো প্রচুর রেসপন্স। তো সেই জায়গা দাঁড়িয়ে তোমরা অনেকেই, আমি একটুখানি বলে ডিসক্লেমার দিয়ে বলে রাখছি যে তোমরা অনেকেই এই নাম্বারে কল করছো, বাট কল আমরা রিসিভ করতে পারছি না। আমাদের দুটো নাম্বার অলওয়েজ বিজি দেখাচ্ছে, তোমরা মানে দেখছো হয়তো, কিন্তু আমি তোমাদেরকে একটু জানিয়ে রাখছি, এই 8820023885 এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ আছে। যাদের মানে আর্জেন্ট আছে যে তপোবন স্টাডি সেন্টারে ভর্তি হওয়ার, তাদের কিন্তু টেটের ব্যাচে তারা ওই নাম্বারে কল করলে, SMS করলে আমরা দেখে রিপ্লাই করে দেবো, বা ফোন করে যদি লাগে ফোন কথা বলতে পারো। ব্যাস, এই নিয়ে আর বেশি কথা বলছি না। আমাদের ফিস বিভিন্ন রকমভাবে কম রাখার চেষ্টা করা হয়েছে। আমাদের ব্র্যান্ডিং অনুযায়ী আমরা খুবই কম ফিস রেখেছি, যেটা 1999 টাকা। আর এটা মহিলাদের জন্য, আর যারা ছেলে তাদের জন্য রাখা হয়েছে, জেন্টসদের জন্য রাখা হয়েছে তোমার 2295 টাকা আর কি। তো আর একটা কথা বলি, সমস্ত ফিস কিন্তু নন রিফান্ডেবল, কোনো রকম ফিস ফেরতযোগ্য নয়। এবং আমরা কোনো রকম কমন মানে গ্যারান্টি এসব কিন্তু কোনো পরীক্ষার জন্য আজ অবধি রাখিনি, ঠিক আছে? কারণ আমরা জানি কোশ্চেন তো আমরা করি না, তো আমরা শুধু প্রিপারেশান করি। বাড়ির আশেপাশে যেরকম টিউশন পড়ে মানুষ, আমরা সেরকম টিউশন পড়াই। আমরা কিন্তু বিশাল ব্যাপার কিচ্ছু নয়। তো এটা ভাবনা চিন্তা করে হাজারবার নিজের কাছে প্রশ্ন করে তবে অ্যাডমিশন নেবে, নতুবা অ্যাডমিশন নেওয়ার কোনো দরকার নেই। চলে যাচ্ছি, বক করার অনেকক্ষণ হলো, এবার আসল কাজে চলে আসি। প্রিয় স্টুডেন্ট, তো সঠিক প্রস্তুতি কিভাবে নেবে, আর হচ্ছে মানে প্রশ্ন কমন কিভাবে পাবে, কোটি টাকার প্রশ্ন। তো এই প্রশ্নের সঙ্গে উত্তর দিতে গেলে আগে তোমরা যে বুক লিস্টের চাহিদা সেগুলো আমি বলে নিই। দেখো, বুক লিস্ট বলতে আমি প্রথমে বলি, তোমরা টিচার হবে। টিচার যারা হবে তাদের একটা নৈতিক দায়িত্ব থাকে, সবসময় যে মুখস্থ করা বুলি পড়লে হয় না, সবসময় যে বই কিতাবের মধ্যে যা আছে তাই দেখে কমন হুবহু পড়ে না, কিছু দিমাগ খাটাতে হয়। এবং কিছু কোশ্চেন থাকে সাইকোলজিক্যাল বেস, যে কোশ্চেনগুলো উপস্থিত বুদ্ধি দিয়ে করতে হবে। কোনো একটা বাচ্চা ছেলেকে মানে কিভাবে পানিশমেন্ট ছাড়া পড়ানো যাবে, এই টেকনিকটা কোথাও কিন্তু ভালো করে লেখা থাকে না। লেখা থাকলেও সেটা ইমপ্লিমেন্ট করা অত্যন্ত সহজ ব্যাপার নয়। তাই যারা প্রশ্ন সেট করে, সিটেটের কোশ্চেন যারা সেট করছে, তাদের থেকেও দেখতে পাচ্ছি তারা কিছু পার্সেন্ট কোশ্চেন থাকে সম্পূর্ণ সাধারণ জ্ঞানে, যা কোনো বইপত্রে থাকে না। তো এটা নিয়ে মাতব্বারি করার কোনো কারণ নেই। যে যারা বলছে প্রচুর কমন ফমন দেবে, এগুলো ফেক, এগুলো পুরো বেসলেস কথাবার্তা। আমি এগুলোকে নিজে বিলিভ করি না কোনোদিনও, ঠিক আছে? এত হাজার হাজার ছেলে মেয়ে সাকসেস এখান থেকে, তাও তো কোনোদিন বিলিভ করি না। তো এটাই হচ্ছে ফ্যাক্ট। তো ফ্যাক্ট এবার সেই, তবু আমি যে বইগুলোর নাম তোমাদেরকে বলছি সেগুলো আমার কাছে প্রচুর বই, যে বাঞ্চ বই আমার কাছে কেনা রয়েছে। দেখো, বাঞ্চ বই কেনা রয়েছে সবই, কারণ আমাদের পড়াতে গেলে অনেক বই লাগে। তার মধ্যে থেকে বেছে যেসব বইপত্রগুলোকে মনে হয়েছে অথেন্টিক, মনে হয়েছে ইম্পর্ট্যান্ট, মনে হয়েছে আমার স্টুডেন্টের পক্ষে উপকারী, তা সেই বইগুলো নিয়ে আমি ডিসকাস করব বা কথা বলবো। তারপরে তো অনেক ব্যাপার স্যাপার রয়েছে। দেখো, আমি তার আগে প্রথমেই বলে দিই, দেখো এই যে পরীক্ষা, মূলত পড়াশোনা সংক্রান্ত পরীক্ষা, তো বা পড়াতে হবে সেই ব্যাপারে পরীক্ষা। তার জন্য তুমি যা পড়াবে সেই ক্লাসগুলোর সম্পর্কে আইডিয়া তোমাকে থাকতে হবে, এবং প্রত্যেকটা ক্লাসের সূচিপত্রগুলো কি আছে না আছে সেটা দেখে রাখবে। কখনো কখনো এমন কোশ্চেন হয় ডিপ থেকে, যে ওই রাইটারের মানে ক্লাস 3-তে কোন ছড়াটা আছে, তার লেখকের নাম, তার পরিচিতি, সব নিয়েও কিন্তু কোশ্চেন আসে। তাই এখন তোমার বর্তমান সিলেবাস সম্পর্কে সম্পূর্ণ ওয়াকিবহাল থাকতে হবে, মোটামুটি 3 থেকে 8 অবধি। তারপরে থাকলে ভালো হয়, মোটামুটি 3 থেকে 8 অবধি। প্রিয় স্টুডেন্ট, আরেকবার কিন্তু আমি রিপিট করে বলে দিলাম। আর ওর মধ্যে বিশেষ করে যে বুকসগুলো বিশাল ইম্পর্ট্যান্ট, সেগুলো ভূগোল, পরিবেশ বিজ্ঞান,
বিজ্ঞান আর বাংলা ছড়া থেকেও কিন্তু কোশ্চেন দিয়েছিল 2015 সামথিং ওরকম সময় দিয়েছিল। আর সব সিলেবাস সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকতে হবে। আরেকটা কথা বলি, সমস্ত বিষয়ের তো পেডাগোগি আছে, তো পেডাগোগি আলাদা কিছু না, পেডাগোগি অ্যাপ্লিকেশন। তুমি একটা চাইল্ডের উপরে তোমার যে শিক্ষা, তোমার বিদ্যা বুদ্ধি প্রকাশ কোনো একটা স্টুডেন্টের মধ্যে ঘটাতে গেলে কিভাবে তার সঙ্গে অ্যাপ্লিকেশন প্রয়োগ করবে, প্রয়োগবিদ্যা, তো সেটা কিন্তু কমনের ব্যাপার নয়, সেটা বিভিন্ন সাবজেক্টের পেডাগোগি হয়। তো সেই সাবজেক্টের পেডাগোগি কিন্তু এটা সব থেকে ভালো শেখায় হচ্ছে বিএড বা ডিএলএড, সেই সময় কিন্তু শেখায়, সেই বইপত্রগুলো কিন্তু ভীষণ কাজে লাগবে। এবার চলে আসি, এবার পরিবেশবিদ্যার জন্য কি কি পড়বে। এখন কথা হচ্ছে পরিবেশবিদ্যা এমন একটা সাবজেক্ট বিজ্ঞানের সঙ্গে যুক্ত, ভূগোলের সঙ্গে যুক্ত বা পরিবেশের সঙ্গে যুক্ত, এই জন্য এই সাবজেক্টে চোখ কান খোলা রেখে চললেই অনেক কোশ্চেনে 50% কোশ্চেনের এমনি অ্যান্সার করা যায়। তো সেক্ষেত্রে ক্লাসের বুক ভূগোল বা বিজ্ঞান পড়তে হবে। আর তাছাড়া অনিশ চট্টোপাধ্যায়ের বইটা সবাই বলছে, আমার কাছেও রয়েছে অনিশ চট্টোপাধ্যায়, এই যে অনিশ চট্টোপাধ্যায়ের বই রয়েছে। তারপরে পরিবেশ বিজ্ঞানের আরেকটা বই দেখো, এটাও কিন্তু খুব ভালো বই, রীতা পাবলিশার্সের বই। এই যে এখানে লিখেছি রীতা পাবলিশার্স ERD RC এর মানে কম্পাইলড বাই অ্যান্ড এডিটেড বাই DRC। এই বইটাও ভালো, আমি দেখেছি, নিজে পড়ে দেখেছি। তাছাড়া আমার কাছে আরও একটা বই রয়েছে, যেটা হচ্ছে আধুনিক পরিবেশবিদ্যা, যুধিষ্ঠির হাজরা ও গোপালচন্দ্র বণিক। তো মূলত আমি বারবার আরেকটা কথা বলে দিচ্ছি, এত বইপত্র চক্করে ফেসে যেও না তোমরা, এগুলো বলার দরকার। বলছি প্রিয় স্টুডেন্ট, যদি তোমাদের কাছে যা বই আছে সেই সব বইপত্র দিয়ে কিন্তু চাকরি পাওয়া সম্ভব, আমি বিলিভ করি। না হলে একটা কথা শুনে রাখো, তুমি এই সব বই কিনবে এখন, তুমি সহজ করে বোঝো তো, যে কোনো একটা বই এক মাসে শেষ করাও যায় না, তাহলে তুমি এত সাবজেক্টের এত বই কি করে পড়বে? তার থেকে আমার কথা, বই কিনো না, আগে প্রথমে একটা কাজ করো, প্রথমে তুমি তোমার সারাউন্ডিংসে তোমার কাছে যেসব বইপত্রগুলো আছে সেগুলো নিয়ে তুমি ভালো চর্চা করো, সেগুলো নিয়ে পারফর্ম করার চেষ্টা করো। তারপরে যদি মনে হয় বই কেনার দরকার, তখন কলেজ স্ট্রিট গিয়ে কিনবে, আর না অনলাইনে কিনে নেবে। আর তোমার বন্ধু যদি কোনো বই থাকে, সেই বইটা নিয়েও তুমি একবার দেখতে পারো যে বইটা ঠিক আছে কিনা। লোকে তো অনেক কথাই বলবে, অনেকে না পড়েই বুক লিস্ট বানিয়ে দিচ্ছে, সেটা নয়। এই যে আমার কাছে সব টেবিলে বইগুলো সাজানো আছে, সেই সব দেখেই কিন্তু আমি তোমাদেরকে বলছি আর কি, আমি সম্পর্কে ধারণা স্বচ্ছ বলেই তোমাকে বলছি, ঠিক আছে? ব্যাস হয়ে গেল। অঙ্কের জন্য দেখো, অঙ্কের জন্য বেসিক্যালি যারা কম্পিটিশন লাইনে রয়েছে না, তাদেরকে আলাদা করে কোনো বই কেনা দরকার হয় না। আমার দেখা সব থেকে একটা কম্পিটিশনের ভালো বই ক্লাস 8-এর CBSE বোর্ডের RS আগরওয়ালের ক্লাস 8-এর একটা বই, কমপ্লিট একটা বই। ওই বইটা করলে যথেষ্ট উপকার হয়। ওটা ইংলিশ মিডিয়ামে আছে, বাংলা মিডিয়ামে আছে কিনা আমার জানা নেই। আচ্ছা, তাছাড়া RS আগরওয়ালের সমস্ত অঙ্কের বইগুলো আমার কাছে খুব ভালো লাগে, বাস এটা। আর ক্লাস 5 থেকে ক্লাস 6 আর ক্লাস 8-এর অঙ্ক বইটা ইম্পর্ট্যান্ট। কেন এই দুটো ক্লাসকে আমি মানলাম? কারণ এই দুটো ক্লাসের মধ্যে একটা কমপ্লিট ফিগার আছে অঙ্কের, সেই জন্য ক্লাস 5, ক্লাস 6 এবং ক্লাস 8-এর অঙ্ক বইগুলো তোমরা অবশ্যই দেখতে পারো। ছায়া প্রকাশনীর বইগুলো মোটামুটি ভালো আমি দেখেছি, সেই জন্য আমি কোনো অ্যাড দিচ্ছি না, বাট আমার মনে হয়েছে যে এই বইগুলো ভালো, ঠিক আছে। এবার আসি ইংলিশের একটা কথা বলি, অনেকে তো বিরাট বলছে, ভাই PK দে সরকার খুব ভালো বই, আমি নিজেও পড়েছি, আমার বাবাও পড়েছে হয়তো, তারপরে আমার ঠাকুরদা পড়েছে হয়তো সেই বই। তো এই যে এহেন বই খুব ভালো, কিন্তু সারা জীবন পড়ে ওই বইটা কমপ্লিট করতে পারলাম না, আজও কমপ্লিট করতে পারলাম না, তো এখন বই কিনে কমপ্লিট করবে কি করে? তার থেকে বাড়িতে তোমার ইংলিশ গ্রামার বই যা আছে ভীষণ ভালো আছে। আর এখানে যে ইংলিশ আছে, চালু ইংলিশ আছে, চালু ইংলিশ, তার মধ্যে কম্প্রিহেনশন টেস্ট আছে কিছুটা, বা আনসিন আসতে পারে কিছুটা, তো বা এমনি গ্রামার ভোকাবুলারি সব আসতে পারে। তো এই জন্যে বিরাট বড় বই ফই কিনেও কিছু লাভ হবে না। তার জন্য বলি, প্রত্যেকের বাড়িতে ইংলিশ গ্রামার যা আছে সেই বই পড়লেই হবে। আরেকটা কথা এই প্রসঙ্গে বলি, দেখো একদম এইসব বই ঘাটতে গিয়ে যে বুদ্ধিটা মাথায় এসেছে, যা বুঝি যা, সেটা হচ্ছে একদম কমপ্লিট ফিগার, যেটা একটা বই মার্কেটে হিট হলে সেই বইকে কপি করে সবাই কিন্তু নতুন করে বই বের করে। আলটিমেট ভাবতে গেলে দেখা যায় সব কটা বইয়ের প্রায় একই রকম ম্যাটার রয়েছে, আলাদা কি করে হবে? ইংলিশ গ্রামার কি আলাদা হয় কখনো? তো সেই জন্য বলছি, প্রিয় স্টুডেন্ট, বই কেনার চক্করে না ফেসে আগে ভাবো, আমি জাস্ট বলে দিচ্ছি। PK দে সরকার, SP বক্সি, মানে আরিয়ান পাবলিশার্সের বইগুলোও আমার কাছে দেখা ভালো, এগুলো মোটামুটি ভালো। তাছাড়া কেডির একটা বই আছে, কেডি পাবলিশার্সের একটা বই আছে, সেটাও কিন্তু খুব ভালো লেগেছে আমার। এসব বইগুলো মোটামুটি দেখলে কাজে লাগবে। বাংলার হচ্ছে যে কোনো বাংলার ভালো প্রকাশকের বই হলো, আর বামনদেব চক্রবর্তী তো মানে সবাই জানে, এর নাম নতুন করে বলার কিছু নেই। তাছাড়াও সাথে এই যে বামনদেব চক্রবর্তীর বই রয়েছে এখানে। তাছাড়া গ্রামার, আরও যেটা গ্রামার রয়েছে, কোনটা, সব এই গ্রামার বই এখানে রয়েছে সব। তো বামনদেব চক্রবর্তী, তারপর আর একটা যে বাণী সংসদের বই আছে, এই বইগুলো পড়লে কাজে লাগবে। তাছাড়া আমি বলবো, প্রিয় স্টুডেন্ট, তোমার কাছে যা আছে সেই বই পড়লেই কিন্তু কাজ হবে, ব্যাস, পরিষ্কার কথা। আচ্ছা, আর একটা হচ্ছে শিশু বিকাশ ও মনস্তত্ত্ব। শিশু বিকাশ ও মনস্তত্ত্ব থেকে যে ব্যাপার আছে, এই
এই পোর্শনটা একটা খুব সেন্টিমেন্ট পোর্শন। এই পোর্শনে পারফর্ম করতে গেলে মানে আমি নিজেও দেখেছি যে এই পোর্শনে পারফর্ম করতে গেলে তোমার কিন্তু একটা মন মানসিকতা দিয়ে পড়তে হবে, জিনিসটা অনুধাবন করতে হবে, বুঝতে হবে, তবে এই সাবজেক্টে অ্যান্সারটা করা যায়। কিছুটা সাইকোলজি বেস। তো সাইকোলজি বেসের জন্য আমি দেখেছি দেবাশিস পালের বইটা সবাই পড়ে, এগুলো আর নতুন করে কিছু বলার নেই। সুশীল রায়ের বই সুশীল রায়ের বইটাও আমার কাছে রয়েছে এখানে। কোথায় গেল সুশীল রায় এই যে সুশীল রায়ের কিন্তু দুটো ভলিউম সব থেকে ভালো, যে ফার্স্ট ভলিউম এটা, সেকেন্ড ভলিউম এটা সুশীল রায়ের। আরও দেবাশিস পালের বইটাও ভালো। তো এই বইগুলো পড়লে মোটামুটি একটা জায়গা আসা যায়। কিন্তু সত্যি করে বলো দেখি, এত বই কি পড়া সম্ভব? তোমার কাছে যা আছে তাই পড়ো, অত হাপিত্তেশ করার দরকার নেই, কোনো কোচিং সেন্টারে ভর্তি হওয়ার দরকার নেই, নিজে পড়লেই অনেক বেটার হবে। তোমার কাছে যা আছে, আমি তো এই মন্ত্রটা অলওয়েজ দিই, কিন্তু একটা কোচিং সেন্টার বা কোনো একটা গাইডলাইন হলে কি হয়, পথটাকে একটু সহজ হয়। যে পথটা নিজেই সহজ করে নিতে পারবে তার আবার কোচিং সেন্টার কি দরকার? কোনো দরকারই নেই কোচিং সেন্টার। কিন্তু এটা যেন মনে না হয় যে একটু কোথাও গাইড নিলে ভালো হতো, পরীক্ষার পরে যেন এটা মনে না হয়, সেই জন্যই মানুষ কোচিং নেয়। ঠিক আছে, তোমরা ভেবো না স্যার আবার বলছে যে আমি কিন্তু সম্পূর্ণভাবে সেলফ স্টাডিতে বিশ্বাস করি। ওকে, চলো দেখি এবার আমি সেলফ স্টাডি করতে গেলে কী কী টিপসগুলো তোমার খুব ইম্পর্ট্যান্ট হতে চলেছে। দেখো, মেক্স ওন নোটস, নিজের হাতে নোটস তৈরি করলে তার উপরে আর বড় কিছু নোটস হয় না। তুমি যা পড়বে সেগুলোকে একটা নোটস করার চেষ্টা করো, মনেও যদি হয় যেগুলো নোটস করবো সেগুলো নোটস করে করে খাতা তৈরি করো, প্রত্যেকটা বিষয়ের আলাদা আলাদা খাতা রেগুলার প্র্যাকটিস করো, সেগুলোকে রেগুলার প্র্যাকটিস করো। তার একটা মন্ত্র আমি দিই, সেটা হচ্ছে যে যখন তুমি পড়বে, পড়ার পরে মনে থাকছে না যে সাবজেক্টগুলো বা যে বিষয়গুলো, তখন রাত্রে ঘুমানোর আগে ফোন না দেখে সেগুলোকে একবার যদি চোখ বোলাও তাহলে দেখবে উপকার হবে। আর এই সব সাবজেক্টের মিলে যদি একটা মানে তুমি মাস্টার খাতা করতে পারো, যে সাবজেক্টগুলো যে বিষয়গুলো মনে থাকছে না সেগুলোর জন্য সেখানে ছোটো ছোটো করে লিখে সেই খাতাটা তুমি যেখানেই যাচ্ছ সাথে নিয়ে, বা যখন শোবার সময় 5 মিনিট করে যদি দেখো এই যে কঠিন কোশ্চেনগুলো বা যেগুলো তোমার মনে হচ্ছে না, তাহলে ভীষণ তোমার উপকার লাগবে। আমি নিজেও দেখেছি আমার স্টুডেন্টরা, হাজার হাজার স্টুডেন্টরা সফল হয়েছে এইসব মন্ত্রতেই সফল হয়েছে কিন্তু। ঠিক আছে, লিমিটেশন, প্রিয় স্টুডেন্ট, এটার সব থেকে দামি একটা পয়েন্ট, লিমিটেশন তুমি যদি না রাখতে পারো, গুচ্ছের খানিক এই যে এত 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 এই যে দেখো কত কত বই, দেখো এর শেষ করতে পারবে? এরকম বান্ডিল বান্ডিল বই রয়েছে এখানে। তো এই সব বই তোমার কাছে দিয়ে দিলে তুমি চাকরি পাবে না, অসম্ভব অসম্ভব। একটা সাধারণ বই হলেও কিন্তু চাকরি পাওয়া সম্ভব। আচ্ছা, আমি আর বলবো এসব বই পড়া ছাড়াও কোন গাইড বুক বা কোন প্র্যাকটিস পড়া উচিত সেটা বলছি পরে। দেখো, অ্যানালাইজ মানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন জাস্ট দেখা। প্রিভিয়াস ইয়ার বলতে আমি বলবো টেটের কোশ্চেনগুলো দেখলে খুব ভীষণ উপকারে লাগবে। টেটের টেটের কোশ্চেনগুলোর আদলে কিন্তু কোশ্চেন তৈরি করার চেষ্টা করবে পশ্চিমবাংলা মানে সরকার, কেননা অনেক ধাক্কা খেয়েছে বিভিন্ন ব্যাপারে, সেটা তোমরা তো অবশ্যই জানো। সেই জন্য কোশ্চেন নিয়ে আর বেশি মাতামাতি হবে না, ওই রকম টেট স্টাইলে কোশ্চেন হতে পারে। অ্যানালাইজ করতে হবে যে তোমার পারফরমেন্স কোথায় দাঁড়িয়ে আছে। মনে করো তুমি 30 পাচ্ছ, 40 পাচ্ছ, 50 পাচ্ছ, তোমাকে বিরাট বড় পৃথিবী তোমার সামনে নিয়ে আসে দিলেও তুমি কিছু করতে পারবে না। তাই টুকরো টুকরো করে ওঠার চেষ্টা করবে, ধাপে ধাপে উঠবে, আস্তে আস্তে উঠলে সেটা কিন্তু মানুষ সেখান থেকে পড়ে না। আর একবারে তুমি যদি ভাবো যে ও অত বেশি নম্বর পাচ্ছে, ও অত বেশি নম্বর, ভাই ও যখন পড়াশোনা করেছে তখন তুমি ফুটবল খেলেছো, তখন তুমি ক্রিকেট খেলেছো, তখন তুমি বিকেলবেলাগুলো ঘুরে বেরিয়েছো, তখন তুমি অনেক কিছু করেছো, কিন্তু ও তো ঘরে বসে বসে পারফর্ম করেছে, সেই জন্য ও তো এগিয়ে থাকবেই। তো ওকে ওর সমান তোমার যাওয়া দরকার নেই, তুমি ধীরে ধীরে উপরের দিকে ওঠো। এগুলো অ্যানালাইজ করতে হয় তোমাকে নিজে। আর একটা কথা বলি, সবার জন্য যেটা দরকার সেটা হচ্ছে অল্প দিন আছে, আমি পারবো কি পারবো না এই করতে করতে দেখো 5-7 দিন কেটে গেল তোমার। বলো সত্যি করে কি এই যে পারবো কি পারবো না এটা ভাবতে ভাবতে 5-7 দিন কেটে গেল, আর তো সামনে কটা দিন। তার থেকে ভাই আজ থেকেই শুরু করি, এখন থেকেই শুরু করি, নতুন করে কিছু ভাবার দরকার নেই আমার। এটা যদি করতে পারো তাহলে ভীষণ উপকার হবে। পজিটিভ থাকো, দুর্বল জায়গা মেরামতি। দেখো প্রিয় স্টুডেন্ট, আমি যেটা বলছিলাম, যে জায়গাগুলো তোমার পড়তে অসুবিধা হচ্ছে, যেগুলো ভুলে যাচ্ছ, যে জায়গাগুলো তোমার কমপ্লিট করতে পারছো না, একদম শেষে গিয়ে সে জায়গাগুলো দেখো না, প্রথমেই তার সমস্যাগুলো সমাধান করো। তার জন্য দুর্বল জায়গাগুলোকে তুমি রিকভারি করার প্রথম চেষ্টা করো, তারপরে বাকিগুলো তুমি যা করবে পরে করবে। ওকে, পরে চলে যাচ্ছি। টাইম ম্যানেজমেন্ট মানে কত ঘন্টা কী পড়বে এগুলো ধরা বাঁধার ব্যাপার নেই, অত 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 মানে টাইম ম্যানেজমেন্ট মাস্টার ডিগ্রি করার দরকার নেই। তুমি একটা আইডিয়া রাখো যে সাবজেক্ট একটু কম পারছো সেগুলো এখন বেশি বেশি পড়ো, সময় দাও। যেগুলো একটু পারছো, যে জায়গাগুলো পারছো বেশি করে সেই জায়গাগুলো একটু বেশি করে করো, যেগুলো পারছো না সে জায়গাগুলো আরও একটু বেশি করে করো, যাতে সেই জায়গাগুলো তুমি রিকভারি করতে পারো। আর যে জায়গাগুলো পারছো না একদম, সে জায়গাগুলো ছেড়ে দেওয়াই ভালো, কারণ ওই তুমি জীবনেও পারবে না। এতকাল পারোনি যখন এখন পারবে না, ওইসব মায়া দেখিয়ে লাভ নেই।
তারপরে দেখো ডোন্ট রিপিট মিস্টেক, তুমি একই ধরনের মিস্টেক জীবনে করবে না, কারণ তুমি যেসব পরীক্ষায় পারফর্ম করেছো এর আগে, পরীক্ষা দিতে গিয়ে তোমার যেসব প্রবলেমগুলো এসে হয়তো কোশ্চেন লেন্দি হয়েছে, তুমি হয়তো 50% কোশ্চেন অ্যান্সার করতে গিয়ে তারপর আর করতে পারছো না, তখন তোমার কি মনে হবে যে আমার প্রিপারেশন কমপ্লিট হয়নি। তাই পরীক্ষার হলে থেকেই সেদিন তুমি ডিসিশন নিয়েছিলে এরপরে যদি কোনোদিন পরীক্ষা দিই তাহলে আমি আমার সেরাটা দেবো, এবং মানে যে ভুলগুলো আমি করেছি সেই ভুলগুলো আর জীবনে করবো না, এরকম মেন্টালিটি তোমার মধ্যে যদি তৈরি হয় তাহলে ভাববে তুমি ঠিক পথে এগোচ্ছো। তাই রিপিটেড ভুল কেউ করবে না। এই যে রাকেশ আমার সামনে দাঁড়িয়ে আছে, ওকে ওকে যদি আমি বলি, ক্যামেরাম্যান হিসেবে রয়েছে, ওকে যদি বলি যে রাকেশ এই তুই এই ভুলটা করেছিস কেন, আমি ভুলের জন্য ওকে কিছু বলি না, কিন্তু ও যদি বারবার একই ভুল করে তাহলে কিন্তু আমি ওকে বকাবকি করি। যেমন আমি বলি এই ইয়ে করার সময় তুই কিন্তু ওটা সুইচ অফ করে রাখবি, ফ্যানটা অফ করবি, দরজা ইয়ে করে দিবি, ওদিকে ডোন্ট ডিস্টার্ব মোডে রাখবি, ওদিকে এটা করবি ওটা করবি, এরপর ঠিকঠাক করবি। ও ভুলে যায় মাঝে মাঝে, তখন আমি বলি তুই রিপিট ভুলগুলো কেন করিস, রিপিট ভুলগুলো করবি না, জীবনে রিপিট ভুলই তোকে পিছিয়ে দেবে। বুঝতে পেরেছো তো আমি যে কথাটা প্র্যাকটিক্যাল দিয়ে বললাম, আশা করি আমার কথা সম্পূর্ণ বোঝা গেছে। ওকে, এবার ব্যাস এই পর্যন্ত হয়ে গেল। আর তপবনের এই যে স্বনামধন্য ফোন নাম্বার আর কি, আচ্ছা ঠিক আছে। এবার আসি, এই যে সব কথা বললাম, এসব কথার মূল্যায়ন করতে গিয়ে একটা কথা আমি বলিনি, যেটা হচ্ছে যে গাইড বা এসব তো এই যে আলাদা আলাদা বুকসের নাম বললাম, কোনো একটা পারফেক্ট একটা জায়গায় কোনো বুকস নেই, তাহলে যদি পারফেক্ট বুকস পেতে হয় তাহলে আমাকে কিন্তু কোনো একটা গাইড বুক তোমাকে ফলো করতে হবে। যে গাইড বুকগুলো কোন কোন পাবলিশার্সের হতে পারে, তপতি পাবলিশার্সের হতে পারে, ছায়া পাবলিশার্সের হতে পারে, তারপর হচ্ছে সেন সুন্দরম পাবলিশার্সের হতে পারে, আরও ইত্যাদি ইত্যাদি পাবলিশার্সের, ছায়া সেন পারুলের হতে পারে, তুলসীর হতে পারে, এইসব মানে পাবলিশার্সের বইগুলোকে তোমরা একটা মানে ওগুলো কি টেটের যে বুকসগুলো আর কি, ওই অ্যাটেটাই ওটা সেট টাইপের থাকবে, ওগুলোকে প্র্যাকটিস করলে তোমার কিন্তু অনেক কাজে লাগবে। তো প্রথমেই সময় ধরে ধরে ঘড়ি ধরে ধরে প্র্যাকটিস করার দরকার নেই, আগে ফান্ডামেন্টালি ক্লিয়ার করো, তারপরে এগুলো চিন্তা করো। ওকে, আর একটা লাস্ট কোয়েশ্চেন যেটা নিয়ে কথা বলবো, যেটা হচ্ছে পরীক্ষার সময়সূচি কি বদলাতে পারে। প্রিয় স্টুডেন্ট, এটা আমার না বলাই ভালো হয়তো, কেননা আমার এতকালের অভিজ্ঞতা বলছে যে এই সময়ে ওয়েস্ট বেঙ্গল টেট পরীক্ষা না নেওয়ার কঠিন চ্যালেঞ্জ হয়ে যাবে। যদি নিতে পারে খুবই ভালো, তো কঠিন চ্যালেঞ্জ হতে পারে, হয়তো বা আরও 2-3 মাস বাড়তে পারে টাইম, কিন্তু সেই ভরসায় কিন্তু আমরা প্রিপারেশান এক টুকরো কমাবো না, আমাদের যতটা চ্যালেঞ্জ নিয়ে পারা দরকার তার মধ্যেই পারফর্ম করবো। আর তপোবন স্টাডি সেন্টার কিন্তু একদম নতুনভাবে, নতুন আঙ্গিকে, নতুন চিন্তা শক্তিতে, নতুন জীবনী শক্তির মাধ্যম দিয়ে কিন্তু এই কোর্সটাকে কমপ্লিট করতে চেয়েছে, এবং তাতে নতুন চ্যালেঞ্জ কিন্তু আমরা নিয়েছি। আমার প্রিয় স্টুডেন্টরা যদি তার সাথে চ্যালেঞ্জ নিতে চায় তো তপন স্টেশনের সাথে যুক্ত হতে পারে। এটা অবশ্যই হাজারবার ভাবার পরে, যদি সামান্যতম ভরসা আমাদের উপরে থাকে তাহলে কিন্তু অবশ্যই যোগ দিতে পারবে, তবু হাজারবার ভেবে। ওকে, তো আজকের ক্লাস এখানেই শেষ করছি। প্রিয় স্টুডেন্ট, তোমরা অবশ্যই বেটার পারফর্ম করবে এবং জীবনের সব থেকে সেরা চেষ্টাটা করতে থাকবে, কারণ সুযোগ বারবার আসে না। একবার যখন তোমার জীবনে সুযোগ আসতে চলেছে, সুযোগের পুরো ইস্তেমাল করব, যতক্ষণ দেহ আছে প্রাণ, প্রাণপণে করব সংগ্রাম। আজকে এখানেই শেষ করছি। বেস্ট অফ লাক প্রিয় স্টুডেন্টস।